সুপ্রিয় দর্শকবৃন্দ, ভোলাগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গত পর্বে আমরা রাস্তার চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করেছি। আজকে আমরা স্পটে কি কি রয়েছে সে বিষয়গুলো জানার চেষ্টা করব। তো সুন্দর একটা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরপরে তো নৌকায় উঠলাম এবং নৌকার চারপাশের যে দৃশ্যগুলো সেগুলো এক কথায় অসাধারণ ছিল। এমনিতেই আমাদের বাংলাদেশ সমতল ভূমির দেশ, আর এই পাহাড়ের মাঝখান দিয়ে নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যি চমৎকার। আপনি নদীর তীর ধরে যাত্রা শুরু করতেছেন, চারপাশে সবুজে ঢাকা উঁচু পাহাড়গুলো আপনার পাশে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। নদীর পানি স্রোত শান্তভাবে বয়ে চলতেছে, মাঝে ছোট ঢেউয়ের শব্দগুলো আপনার কানে ভেসে আসছে। নদী জলের ঝিলিক আর নৌকার হালকা দোলে আপনার মন যেন প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। পাহাড়ের উপরে মেঘের আলিঙ্গন করতে আসে মাঝে মাঝে, যা এক অপূর্ব দৃশ্যের সূচনা করে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পাহাড়গুলো বা টিলাগুলো, এগুলো সৌন্দর্য কতটা ফুটে উঠেছে এই নৌকার যাত্রাপথে। পাখির কিচিরমিচির ধ্বনি আপনাকে এই যাত্রায় আরও নতুন এক অভিজ্ঞতার সৃষ্টি দেবে। আমাদের এই নৌকার যাত্রাপথটা ছিল প্রায় 25 থেকে 30 মিনিটের। সত্যি কথা বলতে আমি চাইলে এত সব ফুটেজ না রেখে ডাইরেক্ট আপনাকে স্পটে নিয়ে যেতে পারতাম, কিন্তু চারপাশের এত সুন্দর দৃশ্যগুলো আমি চাচ্ছিলাম না আপনারা মিস করেন। যদিও ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু চারপাশের প্রকৃতিটাকে একটু সুন্দরভাবে ফিল করার জন্য এই ফুটেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী রয়েছে তাদের কাছে এই দৃশ্যগুলো সবসময়ই ভালো লাগার কাতারে থাকবে। যাই হোক বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্পটে চলে যাব। আপনাদের জন্য এখন কিছু নির্দেশনামূলক কথা বলি যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে। বিশেষ করে আপনারা যখন ভ্রমণে যাবেন তখন সাথে একটা ক্যামেরা রাখার অবশ্যই চেষ্টা করবেন। আর যদি ক্যামেরা একান্ত নাই বা পান, তাহলে চেষ্টা করবেন স্মার্টফোন দিয়ে ছবি তোলার জন্য। কারণ ট্যুরিস্ট স্পটে গিয়ে আমরা যে বিষয়টা সবচেয়ে হয়রানির শিকার হই সেটা হলো ছবি তুলতে গিয়ে। ছবি তোলার সময় তাদেরকে আমরা রিকোয়ারমেন্ট দিই যে 5টা 6টা বা 8টা 10টা ছবি তুলবা, বাট তারা কি করে 40-50টা ছবি উঠায় রাখে। আপনার যেই পোস্টে ছবিটা দরকার নেই সেই পোস্টটা দিয়ে তারা ছবি তুলে রাখে এবং অবস্থা বেগতিক দেখে আপনাদেরকে প্রায় 50টার ভিতর 30-40টা ছবি নিতেই হয়। তা না হলে তারা ঝামেলা করে ছবি দিতে চায় না। এই ঝামেলাটার সম্মুখীন আমরা অনেক ট্যুরিস্ট স্পটে হয়েছি, তাই এটা সাবধান থাকবেন। এবং দ্বিতীয় কথা হলো, ট্যুরিস্ট স্পটে বিভিন্ন বসার বেঞ্চ আছে বা বিভিন্ন সাইকেল রাইডিং আছে, নৌকা ভ্রমণ আছে, সেখানে এই জিনিসগুলো আগে দাম দর করে নেবেন। অর্থাৎ এই জিনিসগুলো দাম দর করে নিলে তারা ভেজাল করার সুযোগটা পাবে না। অনেক সময় দেখা যায় যে আপনি 10 মিনিট থাকবেন, তো এই মুহূর্তে মনে হলো আমি একটু নৌকায় উঠি, নৌকায় উঠতে যাবেন এবং সে পুরো 1 ঘন্টার চার্জ আপনার থেকে নিয়ে নিবে। তো যেহেতু তারা লোকাল মানুষ, তাদের সাথে কিন্তু আপনারা ঝামেলা করে সবসময় পারবেন না। আপনারা যদি দলগতভাবে না হন, আপনাদের সাথে যদি 4-5 জন মানুষ না থাকে, তাহলে কিন্তু তাদের সাথে ঝামেলা করে পারবেন না। সেক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। আমরা ট্যুরিস্ট স্পটের খুব কাছাকাছি চলে আসছি এবং আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ নৌকা। এখানে যেমন রাস্তায় বাস চলাচল করে, ঠিক সেই হারে নৌকা চলাচল করে। তো মোটামুটি এই আমরা প্রথম দেখে জায়গাটাকে অভিভূত হচ্ছি। এত পরিমাণ মানুষ এরকম এক শুনশানবিহীন জায়গায় যে আসতে পারে, সেটা আসলে কল্পনা করার মতো না। এবং আমি আগেও বলেছিলাম যে এই ট্যুরিস্ট প্লেসটা কিন্তু রিসেন্টলি আবিষ্কার হয়েছে, অর্থাৎ 7-8 বছরের মাঝে। এর আগে কিন্তু এই ট্যুরিস্ট প্লেসটা কেউ তেমনভাবে চিনত না, কারণ এখানে আসার মতো তেমন কোনো রাস্তা ছিল না। আমরা নৌকা থেকে নামবো যে মাটি পাচ্ছিলাম না যে কোথায় পাটা ফেলবো। সবাই যেহেতু ক্যাটস জুতা পরে আসে, তো সেক্ষেত্রে আমাদের নামতে অসুবিধা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত হইল লাফ দিয়েই নামবো, আর দেরি করা যাবে না। তো যাই হোক, আমরা এক শুক্রবারের দিনে গেছিলাম। তো আমাদের স্পটে পৌঁছাইতে প্রায় 12:30 উপরে বেজে গেছে, 12:50 প্রায়।
তো এখন আমরা একটা মসজিদে যাব। এই স্পটে আপনারা যারা আসছেন, ওই দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই মসজিদে যাব। তো সেক্ষেত্রে আমাদেরকে নদীটা পার হয়ে যেতে হবে, এখানে যে স্পটের নদীটা। এবং আমরা যেহেতু এখন গোসলও করব না, ডাইরেক্ট আমরা নামাজে যাব, সেক্ষেত্রে আমরা টেন গুজিয়ে নদী পার হওয়ার চেষ্টা করতেছিলাম। প্রচুর পরিমাণ স্রোত ছিল এবং সেই সাথে যেহেতু জুতা খুলে ফেলেছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ধারালো পাথর আছে যেগুলো পায়ের সাথে বাড়ি খেয়ে আঘাত দিচ্ছিল। এবং আপনারা যখন আসবেন তখন এই বিষয়টা খুব সতর্ক থাকবেন, এখানে কিন্তু পাথর দিয়ে পা কেটে যেতেও পারে এবং যেখানে স্রোত বেশি সেখানে কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তাই খুব শক্ত করে আস্তে আস্তে পার হওয়ার চেষ্টা করবেন। আমরা এখন যাচ্ছি আর একটু সামনে এগিয়ে, ওখানে একটা নৌকা নিব, নৌকা নিয়ে আমাদেরকে নদীটা পার হতে হবে। এই জায়গাটা তো সামান্য পানি ছিল, তাই আমরা পায়ে হেঁটে পার হতে পারছি। বাট সামনে একটা খাল রয়েছে যেখানে এক মাথা সমান পানি, এখানে নৌকা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে যেমন প্রচুর পরিমাণ ইঞ্জিন চালিত নৌকা আছে, তেমনি ছোট ছোট ডিঙ্গি নৌকাও আছে যেগুলো দিয়ে মানুষ পারাপারের কাজে ব্যবহার করা হয়। যেহেতু আজকে শুক্রবার, প্রচুর পরিমাণ মানুষ নামাজ পড়তে যাচ্ছে। এখন এই স্পটে মসজিদ একটাই, যেটা হলো ওপারে, এবং সেখানে যেতে হলে আপনাকে এই ডিঙ্গি নৌকা করে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল, এটা একটা ডোবার মতো বা পুকুরের মতো জল। এবং এই ডিঙ্গি নৌকাগুলো কিন্তু খুবই রিস্কি। আমি যখন এই ডিঙ্গি নৌকায় প্রথমবার উঠি তখন প্রচুর পরিমাণে ভয় পাইছিলাম ফার্স্ট টাইম যখন উঠি, এবং প্রায় মানুষই ফার্স্ট টাইম যখন উঠে তখন মনে হয় নৌকাটা ডুবে যাবে, বাট নৌকাটা ডুবে না, নৌকাটা একটা দোল খায়, ডুবে না। তো এইরকম ভয়টা পেয়েছিলাম এবং ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় আমরা 7-8 জন উঠে পড়ছি। ভয়ে ছিলাম যে কখন উল্টে যায়, জানতাম ডুববে না, কিন্তু তারপরে একটা ভয় কাজ করতেছিল। এবং চারপাশের যে পানিটা এত স্বচ্ছ, এখানে দেখলেই মন চাচ্ছে যে গোসল করি। কিন্তু যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা ওপারে গিয়ে নামাজটা আদায় করব, এরপর স্পটে যাব, এরপর আনন্দ করব। তো আমরা নৌকা থেকে নামলাম, মোটামুটি এইটুকু পার হইতে জনপ্রতি 10 টাকা করে নিছে। মসজিদের কাছাকাছি আসলাম এবং মসজিদ থেকে যে ভিউটা, সেটা এক কথায় অসাধারণ। এখান থেকে দাঁড়াইলে ভাই পুরো স্পটটা সুন্দরভাবে দেখা যায় এবং চোখগুলো আমার এই প্রকৃতিতে লেগেছিল। ভিডিও আমি খুব কমে করেছি, যতটুকু সময় পেয়েছি চারপাশে এই প্রকৃতিগুলো উপভোগ করার চেষ্টা করছি। প্রচুর পরিমাণ মানুষ ছবি তুলতেছে, ক্যামেরা বন্দি হচ্ছে, এবং আমার পিছনে রয়েছে এই সুন্দর মসজিদটা যেখানে আমরা নামাজ আদায় করব। এত সুন্দর জায়গা বাংলাদেশে যে আছে সেটা এখানে না আসলে হয়তো বোঝা যাবে না। বিশেষ করে সিলেটের বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট, জাফলং, বিছনাকান্দি, এই সাদা পাথর, রাতারগোল, হামামজন্না, যেগুলো অসম্ভব সুন্দর জায়গা। চারপাশে দেখুন তো, ওই যে নদীর ওপারে যে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়, এবং এত বড় বড় পাহাড়, মানে অকল্পনীয় ব্যাপার। এই যে পাথরের স্রোতগুলো দেখতে পাচ্ছেন, এই স্রোতে যদি আপনি নামতে যান, আপনি কিন্তু ভেসে চলে যাবেন। হয়তো ভিডিওতে স্রোতগুলো সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই স্রোতের শব্দটা যদি আমি আপনাদের একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন এই স্রোতটা কতটা মজবুত। প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারলেন। এবং এই স্রোতে কিন্তু নামলে একদম ভাসিয়ে নিয়ে যাবে। এবং এই পানিগুলো কিন্তু আসছে মূলত ভারত থেকে। ভারতের যেসব বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়ের ঢাল বেয়ে কিন্তু এই পানিগুলো বাংলাদেশে প্রবেশ করতেছে। এজন্য কিন্তু সিলেটে গত 2-1 বছর আগে অনেক পরিমাণে বন্যা হয়েছিল, এবং সেই বন্যায় কিন্তু পুরো সিলেট ডুবে একাকার হয়ে গেছিল। আদায় করে আসলাম মসজিদের ওখানে, অনেকটা সময় কাটিয়েছি বসে।
এবং আমরা দুইজন বাদে কেউ গোসল করে নাই তেমনভাবে। আমরা চারপাশের প্রকৃতিগুলো দেখতেই ব্যস্ত এবং স্পটে যে মূল স্পট যেখানে মানুষ নেমে গোসল করে সেখানে খুব একটা আমরা যাইনি, কারণ এখানে যারা এসেছেন আপনারা হয়তো অনেকে জানেন মূল স্পটে কিভাবে মানুষজন গোসল করে বেপরদাহে। তো আমরা সেখানে খুব একটা বেশিক্ষণ থাকিনি এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি না। এবং এই চারপাশের যে জায়গাটা সেটাই একটু ঘুরে দেখতেছিলাম, স্টলগুলো, দোকানগুলো। এবং এই জন্যই কিন্তু দেখুন চারপাশে কত পরিমাণ পাথর, এই জন্য কিন্তু সাদা পাথর নামে অভিহিত করা হয় এই জায়গাটাকে। তো এরই মাঝে বন্ধুগণ আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়ে যাচ্ছে ভোলাগঞ্জের। এবং আপনারা যারা সিলেট ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন, খুব সুন্দর একটা জায়গা, আপনাদের ভালো লাগবে বলে আশা করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।